হসপিটালের ভেতরের কক্ষেই সাইকেলটি স্ট্যান্ড করলাম। হয়তো আশেপাশের নার্স কিংবা ডাক্তারেরা এই কাণ্ড দেখে হতবাক হবেন, কিন্তু আমি আমার এই প্রাণপ্রিয় সাইকেলটি হারাতে চাই না। এই মহা দুঃসময়ে তো আরই নয়। ডাক্তার মজুমদার আমাকে দেখে হাসলেন। নিজ আসনে বসে হাতের ইশারায় উনার কাছে ডাকলেন। লোকটি আমার ভীষণ পছন্দের। এখানেও এই ওয়ার্ড বয়ের চাকরিটা উনি আমাকে পাইয়ে দিয়েছেন। কাছে গিয়ে রোগীদের বসার বেঞ্চটায় বসলাম। কাজগুলো সব বুঝতে পেরেছো তো? রোগী আসলে একটু দেখভাল করতে হবে আর কি। গুরুতর কেস হলে দ্রুত হাত পা চালাতে হবে, একদম অলস হওয়া চলবে না। জি ডাক্তারবাবু, বুঝতে পেরেছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই একটা কাজ আমার যে কত প্রয়োজন ছিল বলে বোঝাতে পারবো না। তোমার বাবা আমার একজন প্রিয় মানুষ। আফসোস, মারা যাওয়ার সময় উনি জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটাই নিয়ে নিলেন। আমি এখনো বুঝি না উনি কি ভেবে সবকিছু দান করে গেলেন। তোমাদের জন্য অন্তত জীবন ধারণের জন্য কিছু রাখা উচিত ছিল। ইতস্তত বোধ করলাম। বাবার ভুলটা নিয়ে সবাই কথা তোলে, কি জবাব দেব আমি? ভুলের মাসুল বয়ে বেড়ানো ছাড়া আর কি কোনো উপায় আছে আমার? আচ্ছা, বাদ দাও সেসব। খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমি খেয়ে এসেছি। রাতে আবার বাড়ি ফিরে যাবে নাকি? আমি রাত 2-3টে অবধি আছি, তারপর হয়তো রওনা হব। শিউলি অসুস্থ, বাসায় দেখভালের কেউ নেই। যেও না। মানে? বলছি রাতটা হসপিটালেই থাকো, সকাল হলেই না হয় যেও। মাফ করবেন, আমি শিউলিকে কথা দিয়েছি রাত যতই গভীর হোক আমি ফিরে আসব। আমার না ফেরা দেখেও চিন্তায় পড়ে যাবে। তোমার ভালোর জন্যই বললাম। এখন মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। ডাক্তার মজুমদারের দিকে মুখ তুলে তাকালাম। অবাক হলাম আমি। মজুমদার ডাক্তার উঠে গেলেন তার আসন থেকে। রেগে গেছেন নাকি এমনি ঠাহর করতে পারলাম না। ফিরে গেলাম গ্রামের একমাত্র এই হসপিটালের ভিতরের দিকটায়। রাত তখন 2টো, ঘড়িতে ঘন্টা পড়েছে মাত্র। একটা গ্রামের ভ্যান এসে থেমেছে হসপিটালের গেটের সামনে। খবর পেয়ে স্ট্রেচার নিয়ে আমিও আমার আর এক ওয়ার্ড বয়ের সঙ্গী বকুল সেদিকে ছুটে গেলাম। বৃদ্ধ লোক, হয়তো হার্টে হঠাৎ সমস্যা দেখা দিয়েছে। স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় বুঝতে পারলাম লোকটার অবস্থা খুব একটা ভালো নয়। তাকে আনতে বেশ সময় লেগেছে, যার দরুন প্রায় তার প্রাণ যায় যায় অবস্থা। রাতের সময় থাকেন ডাক্তার সাখওয়াত। তাকে খবর দেওয়া হলো। তিনি এলেন। রোগী নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আমার সেদিকে এক ফোঁটাও মন নেই। চোখে এক রাজ্যের ঘুম। আজ প্রথম কাজে যোগ দিয়েছি। আগে জানলে দিনের দিন ঘুমিয়ে পুষিয়ে নিতাম। ঘড়ির দিকে চোখ গেল আমার। যতক্ষণ শরীর সচল আছে এর মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। কিন্তু এই অসুস্থ রোগীকে ফেলে কিভাবে যাই আমি? আমার তো দরকারও পড়তে পারে নানা কাজে। এই যে শুনছেন? আশেপাশে তাকিয়ে শব্দটির উৎস খুঁজতে লাগলাম। কই, কোথাও তো কেউ নেই। এই যে আপনাকে বলছি, সাইকেলটা কি আপনার? পেছনে ফিরে তাকালাম। এক মসৃণ শাড়িতে এক নারী দাঁড়িয়ে, মধ্যম উচ্চতা, বয়স খুব বেশি হলে 23 থেকে 24 হবে। লালচে রঙের শাড়িতে তাকে একটু বেশি সাধারণ আর অমায়িক লাগছে। হ্যাঁ, ওই সাইকেলটা আমারই। কেন? আসলে খুব দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে, নয়তো বাড়ির লোক খুব চিন্তা করবে। আপনি পেশেন্টের লোক? না, আমি নার্স, এখানে কাজ করি। সাইকেল দেওয়া যাবে না, আমি বাড়ি যাব একটু পর। বাড়ি কোথায় আপনার? হরিশপুর। আরে, আমিও তো সেখানেই যাব। তাই নাকি? চলুন তাহলে, ভালোই হয়েছে। আমার একলা যেতে বেশ ভয় করছিল। পেশেন্ট এসেছে এখন এই মুহূর্তে? ওটা ডাক্তার সামলে নেবে। চলুন, সাইকেলটা বের করুন। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, দেরিতে বের হলে ফজরে গিয়ে ফিরবো। আমারও মন আর বাদ মানছিল না। সাইকেলের তালা খুলে বের করে ফেললাম বাইরে। পেছনে বেশ অনেকটা দূর থেকে এক ওয়ার্ড বয় আমাকে দেখছিল।
হয়তো এভাবে হঠাৎ কোথায় যাচ্ছি সেই প্রশ্ন তার মনে। ভাবুক, যে যা ভাবছে, তাদের মন পড়ার সাধ্য তো নেই আমার। সাইকেল নিয়ে আমি সেই নার্সকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের চিকন রাস্তাটা ধরে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। 1.25 কিলো পর্যন্ত যত বাড়িঘর আছে সব যেন আঁধারের কবর মনে হচ্ছে। মানুষ আছেন, কিন্তু সাড়া নেই। বাম হাতে একটা ছোট্ট টর্চ ধরা, ওভাবেই ডাবল চালাতে হচ্ছে। নার্সটি একপাশে ফিরে দুটো পা একসাথে করে বসে আছে চুপচাপ। আকাশে চাঁদ ওঠেনি আজ, জ্যোৎস্না হলেই বরঞ্চ ভালো হতো। কাঁচা রাস্তায় না জানি কখন আবার অচেনা কাউকে নিয়ে দুর্ঘটনায় পড়তে হয়। নীরবতা ভেঙে আমি প্রথম বললাম, আপনার নামটা তো জানা হলো না, হরিশপুরের কার মেয়ে আপনি? সানজানা, আমার বাবার নাম আব্দুস শফিক। ও আচ্ছা, নাম শুনেছি, কিন্তু এখন মনে পড়ছে না। আপনার ভয় করছে না? কিসের ভয়? ওসব শিয়াল কুকুর আমাদের কিচ্ছু করবে না। পথটা আমার মুখস্থ বলতে পারেন, হারিয়ে যাওয়ার ভয় নেই। আপনি কি তার সম্পর্কে কিছু জানেন না? কার সম্পর্কে? সে আসে এই মধ্যরাতে। কে সে? কেউ বলে অবয়ব, কেউ বলে আত্মা, কারো মতে সেটা এক খারাপ জিন। তবে যেই তার সামনে পড়েছে তারই চোখ নষ্ট হয়ে গেছে, কখনো বা রহস্যজনকভাবে মারা পড়েছে। তার ভয়ে 5 গ্রাম রাতের দিকটায় বের হতে পর্যন্ত ভয় পায়। এমনকি আমিও আজ বের হতাম না, আপনি সঙ্গে আছেন বলে একটু সাহস পেয়েছি। মেয়েটার কণ্ঠটা যেন শুকিয়ে এলো। মনে মনে নিজেকে বড় কিছুই মনে হলো আমার। কারো ভরসার পাত্র তো হতে পেরেছি। সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না, হয়তো এগুলো মন গড়া গল্প। ওই যে আছে না, চুরি সহজ করতে গুজব ছড়ায়, ওই রকমই কিছু একটা হবে হয়তো। আপনি বিশ্বাস করলেন না তো? ফিরতি উত্তর দিতে যাবই, তখনই টর্চের আলোয় দেখতে পেলাম পথের মাঝখানে পড়ে আছে এক রক্তাক্ত লাশ। হকচকিয়ে ব্রেক কষলাম। মেয়েটা প্রায় হুমড়ি খেয়ে পড়ল আমার ওপর। কি হয়েছে? একটা একটা মানুষ পড়ে আছে সামনে। নার্স মেয়েটা নেমে দাঁড়ালো। আমিও সঙ্গে সঙ্গে নেমে সাইকেলটা স্ট্যান্ড করলাম। নার্স মেয়েটা এতক্ষণ ভয় পেলেও এখন যেন তারই সাহস আমার চেয়েও বেশি। মেয়েটা এগিয়ে গেল পড়ে থাকা মানুষটির দিকে। দেহটা সোজা করতেই দেখতে পেলাম মানুষটির বুকে এক বিশাল গর্ত, কেউ যেন খুবলে খেয়েছে। ও আশেপাশেই আছে। কে? কার কথা বলছেন? সে এসে গেছে, তাড়াতাড়ি চলুন, আমাদের পালাতে হবে। মেয়েটার আতঙ্কিত কণ্ঠ শুনে আমার ভয় যেন দ্বিগুণ হলো। চড়ে বসলাম সাইকেলে। মেয়েটা উঠতেই প্রাণপণে ছুট লাগালাম। কাঁচা রাস্তার উঁচু নিচুতে টায়ার পড়ে সাইকেলটা অস্বাভাবিকভাবে কাঁপছিল। মেয়েটি আমার কাঁধে ধরল। সে ভীষণ ভয় পেয়ে আছে। হঠাৎ পেছন থেকে এক তীক্ষ্ণ গোঙানির শব্দ ভেসে এলো। শব্দটা কোনো মানুষের নয়, নরপিশাচ কিংবা ভয়ঙ্কর জন্তুর। পেছনে মুখ ফেরাতে চাইলাম, কিন্তু মেয়েটি মানা করল। তাকাবেন না, ও লাশটার পাশে দাঁড়িয়ে আছে, আপনি তাড়াতাড়ি যান। দ্রুত সাইকেল টানতে টানতে ঘেমে আমার শার্ট গায়ে লেপ্টে আছে। যতই দ্রুত পথ পাড়ি দিচ্ছি ততই গোঙানির শব্দটা ক্ষীণ হয়ে আসছে। এর মানে সেই অবয়বটা আমাদের পিছু নিচ্ছে না, সেটা এখন আমাদের থেকে অনেক দূরে। আচ্ছা বলুন তো, এই মধ্যরাতে যে আমরা যাচ্ছি, সেই নরপিশাচটা আপনাকে কিছু করলো না কেন? প্রশ্নের উত্তরে কি দেব ভেবে পেলাম না, তাই বললাম, জানি না। কিন্তু আমি জানি। মানে? আপনি আমার শিকার। কাঁধে মেয়েটার যে হাতটা ছিল সেটার আঙুলগুলো তীক্ষ্ণ হয়ে উঠল। সজোরে সূচালো আঙুলগুলো সে ঢুকিয়ে দিল আমার কাঁধে। সুতীব্র যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলাম। সাইকেলের নিয়ন্ত্রণ হারাতেই ছিটকে পড়লাম রাস্তায়।
কাঁধ থেকে হাতের আঙুলগুলো ছুটে গেল। কাঁধের ক্ষতস্থানে চেপে পেছন ফিরে তাকালাম। কোথায় নার্স? এ তো এক নর পশু। দৌড়ে এসে হামলে পড়তে চাইল সেটা। আমি উঠে প্রাণপণে ছুট লাগালাম। পিছন পিছন বিরাট কিছু একটা আসছে, ভয়ঙ্কর এক গোঙানি দিচ্ছে সেটা। আজ রাতে বোধহয় আর রক্ষে নেই, সে আসলে এসেছে মধ্যরাতে। দৌড়তে দৌড়তে গ্রামের বাড়িগুলোর কাছে চলে এলাম। চিৎকার দিতে দিতে এক বাড়ির দরজায় গিয়ে আঘাত করলাম। পা দুটো কাঁপছিল। অত্যাধিক ভয় নাকি আতঙ্কে আমি নিয়ন্ত্রণ হারালাম আমার শরীরের ওপর থেকে। মেঝেতে পড়ে গেল দেহটা। জ্ঞান হারালাম আমি। সকালের আলো চোখে এসে লেগেছে। চোখ খুলতে খুব কষ্ট হচ্ছে। আমি চোখের পাতা খুললাম, কিন্তু এ কি? আলোর অনুভূতি পেলেও আমি কিছু দেখতে পাচ্ছি না। আশেপাশে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে, কিন্তু তাদের কাউকেও আমি দেখতে পাচ্ছি না। চোখ দুটোই হাত দিতেই তরল কিছু হতে লাগলো। কাল রাতের ঘটনা মনে পড়তেই জমে গেলাম যেন। পিশাচটাকে দেখার জন্য শেষমেশকে আমার চোখগুলো। ভিড়ের মধ্যে থেকে ডাক্তার মজুমদারের কণ্ঠ শুনতে পেলাম। বোধহয় তিনি এখন আমার হাতটা ধরেছেন। তোমাকে আমি নিষেধ করেছিলাম না ভোর হলে তারপর যেও? শুনলে আমার কথা? এখন কি অবস্থা হলো দেখো, চোখ দুটো একদম কালচে হয়ে গেছে, রক্ত পড়ছে। চলো দ্রুত চোখের চিকিৎসা করাতে হবে তোমার। চোখগুলো বন্ধ রাখো, সূর্যের আলো যত বাড়ছে চোখ ততই কালো হচ্ছে তোমার। মজুমদার ডাক্তারের হাতটা এবার আমি শক্ত করে ধরলাম। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে একটা কথা বলুন। সঞ্জনা নামে যে নার্স আছে, সে কি আসলেই নরপিশাচ? সে কাল রাতে হসপিটালে কিভাবে এলো? কার কথা বলছো তুমি? এই নামে তো কেউ নেই সেখানে। হাতটা ছেড়ে দিলাম। বন্ধ চোখে অবলোকন করতে পারলাম পরিস্থিতির ভয়াবহতা। ওইটা তাহলে মানুষরূপী কোনো পশু ছিল, নাকি ওটা একটা পিশাচ? চোখগুলো খুব ব্যথা করছে। চোখের পাতা বন্ধ করে ফেললাম। নিশ্চুপ হয়ে রইলাম। সে এসেছিল এক মধ্যরাতে এবং আমার পুরো জীবনটাকেই সে রাত বানিয়ে চলে গেছে।